আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, বিশ্বের যেখান থেকে আমাদের ফোকাস সিরিজ 24 চ্যানেলের প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। দর্শক, আজকে যে বিশেষ টপ মোস্ট গুরুত্বপূর্ণ ব্রিফিংস দিয়ে আপনাদেরকে শুরু করব, তা হলো সম্প্রতি মধ্যপ্রাচ্যে একটা খবর চাউর হয়েছে যে ইরান 14,000 পাল্লার বা তারও বেশি দূরবর্তী জায়গায় পৌঁছাতে সক্ষম এ ধরনের ক্ষেপণাস্ত্র ইরান রেডি করেছে এবং যা পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। দর্শক, এর পাশাপাশি থাকছে আরব আমিরাত এবং কুয়েত থেকে দেদারসে খালি হচ্ছে মানুষ, অর্থাৎ লোকজন পালাতে শুরু করছে ওসব রাষ্ট্র থেকে। এরপর থাকছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বর্ষীয় নেতা আব্বাস আরাকচির মুখ থেকে বেরিয়ে এসেছে ইরানের পারমাণবিক অস্ত্র রাখা বা না রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এরপর আছে মার্কিন স্যান্ডকম, জার্মান এবং ব্রিটেন থেকে নতুন করে নিয়ে আসছে বিভিন্ন রকমের ফাইটার জেট, অর্থাৎ জার্মানে মার্কিন ঘাঁটি এবং ব্রিটেনের মার্কিন ঘাঁটি থেকে F-35 জেট তারা মধ্যপ্রাচ্যে নিয়ে আসার ব্যবস্থা করছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধরনে পালাচ্ছে মার্কিন সেনারা। দর্শক, আজ একটু পরেই অর্থাৎ ঘন্টা দুয়েক পরে আরম্ভ হবে বিশ্বকাপের ফাইনাল খেলা, যে খেলা আপনারা দেখবেন মেসিদের দেশ অর্থাৎ আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যে। আমরা দু দলের জন্য কিন্তু সাফল্য কামনা করছি, তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বের মাঝে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা, অর্থাৎ ইরান এবং আমেরিকার যুদ্ধটা। কারণ এই যুদ্ধের মধ্যেই লুকিয়ে আছে বা এই যুদ্ধের মধ্যে নিহিত আছে সারা বিশ্বের ভবিষ্যৎ। দর্শক, শুরু করছি প্রথমে যে কথাটি বলেছি যে 14,000 পাল্লার যে ক্ষেপণাস্ত্রটির কথা বর্তমানে উঠে আসছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পট থেকে, ইভেন ইরানের ভেতর থেকেও, যে ইরান 14,000 কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তারা রেডি করেছে এবং যেটা পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। দর্শক, এই সংবাদের সাথে আরব আমিরাত এবং কুয়েত থেকে যে মানুষ পালিয়ে যাচ্ছে তার একটা যোগসূত্র আছে। পাশাপাশি আব্বাস আরাকচি যে পরমাণু বোমা ইরানের কাছে থাকার বিষয়ে যে কথা বলেছেন তার সাথে যোগসূত্র আছে। পাশাপাশি আরো যোগসূত্র আছে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাদের পালানোর বিষয়ে। দর্শক, তাহলে একটার সাথে একটা যে লিঙ্ক আছে এটা আপনি অবশ্যই বুঝতে পারছেন। আমরা শুরু করছি 14,000 পাল্লার ক্ষেপণাস্ত্রের সে তথ্য দিয়ে। তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আরো দর্শকের কাছে আমাদের তথ্যগুলো দ্রুত পৌঁছে যায়। প্রিয় দর্শক, আরেকটা অনুরোধ করছি, যদি আমাদের কথাগুলো এবং আমাদের তথ্যগুলো আপনারা অসত্য বা মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই। প্রিয় দর্শক, শুরু করছি আজকের পরিবেশনা। দর্শক, আপনারা জানেন যে বিশ্বে হাইপারসনিক এবং সুপারসনিক এই দু ধরনের ক্ষেপণাস্ত্রের জন্য সবচেয়ে পরীক্ষিত এবং সবচেয়ে বেশি সফল যে রাষ্ট্রগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়া এবং চীন। আমেরিকা কিন্তু এখন পর্যন্ত এই হাইপারসনিক ক্ষেত্রে তারা চীন এবং রাশিয়ার কাছাকাছি পৌঁছাতে পারেনি। অর্থাৎ রাশিয়ার কাছে শব্দের চাইতে প্রায় 15 কি এবং 16 গুণ বেশি গতিশীল ক্ষেপণাস্ত্র কিন্তু রাশিয়ার কাছে আছে বর্তমানে, এবং ক্ষেপণাস্ত্র চীনের কাছেও রয়েছে। অনেকের ধারণা এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ শব্দের চাইতে 15-16 গুণ না হলেও বা তার কাছাকাছি 12 গুণ বা 13 গুণ বেশি স্পিডের, শব্দের চাইতে বেশি স্পিডের ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের হাতে। আর আমেরিকার হাতে হয়তো বা শব্দের চেয়ে 5 গুণ বা 6 গুণ বেশি গতিশীল বা বেশি স্পিডের ক্ষেপণাস্ত্র আছে বলে বর্তমান সময়বিদরা বিভিন্ন তথ্য থেকে তারা প্রকাশ করেছেন। দর্শক, আপনারা জানেন যে প্রতি বছরে কিন্তু বিশ্বের বিভিন্ন গবেষণার যে পেজগুলি আছে, যে মিডিয়াগুলি আছে, তাদের সেখানে কিন্তু বিশ্বের সমস্ত দেশের সমরাস্ত্রের সফলতা এবং সক্ষমতার বিষয়ে অনেকগুলো তথ্য প্রকাশ হয়। সে তথ্য থেকে কিন্তু আমরা আপনাদেরকে
এই কথাগুলো বলছি। তখন প্রশ্ন হচ্ছে, ইরান যে 14,000 কিলোমিটার পাল্লার যে ক্ষেপণাস্ত্রটি রেডি করেছে, আসলে সেটার উদ্দেশ্য কি? ইরানের কাছে যে এত হাজার কিলোমিটার দূরের পাল্লার ক্ষেপণাস্ত্র আছে, এই বিষয়ে কিন্তু ইরান সুস্পষ্ট বক্তব্য আগে কখনো দেয়নি, বর্তমানেও কিন্তু স্পষ্ট তারা কোনো বক্তব্য দিচ্ছে না। তবে এর আগে 40 দিনের যুদ্ধে কিন্তু ইরান প্রায় 3,000 বা 3,500 কিলোমিটার দূরের পাল্লার ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছিল দিয়াগো গার্সিয়া দ্বীপে, যেটা ভারত মহাসাগরের মাঝে অবস্থিত আমেরিকার একটা ঘাঁটি। সেই ঘাঁটিতে তারা কিন্তু দুটো ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছিল। একটিকে সাগরের মধ্যে ইন্টারসেপ্ট করেছে আমেরিকা, আর একটি দিয়াগো গার্সিয়া দ্বীপে গিয়ে আঘাত হানেছে বলে কোনো কোনো সূত্র থেকে প্রকাশ। দর্শক, আপনারা জানেন যে ইরানে যদি পারমাণবিক বোমা চার্জ করে আমেরিকা, ধারণা করা হচ্ছে যদি ইরানকে কোনোভাবে দমাতে না পারে, তবে সর্বশেষ আমেরিকা হয়তো বা সেই আশ্রয় নিতেও পারে বা সেই হুকুম দিতেও পারে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে ইরানের যে ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনে ইরানও তাদের আগাম যে প্রস্তুতি সেটা অবশ্যই সম্পন্ন করে রাখতে হবে। এটা সমরবিদরা যারা যুদ্ধক্ষেত্রে কাজ করেন তারা অবশ্যই বুঝেন যে আঘাত এবং পাল্টা আঘাতের যে প্রস্তুতি আছে সেটা ইরান অবশ্যই নিয়ে রাখবে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আজ ইরানে একটা 5 মাত্রার অর্থাৎ রিক্টার স্কেলে 5 মাত্রা ভূমিকম্প হয়েছে। যে ভূমিকম্পটা কেন হলো, কি জন্য হলো, অনেকেই ধারণা করছেন যে ইরান হয়তো তাদের পারমাণবিক বোমা টেস্ট করেছে। আর এই তথ্যটা বের করার জন্য আমেরিকার RQ-9 যে রিফার ড্রোনটি আছে, যেটা গোয়েন্দা ড্রোন, সেই ড্রোনটি কিন্তু আমেরিকা ঠিক যেখানে ভূমিকম্পের পত্তিস্থল সেখানে কিন্তু এই ড্রোনটি আমেরিকা পাঠিয়েছিল এবং ইরানের রাডারে সে ড্রোনটি ধরা পড়ে এবং সেখানে ইরানের প্রতিরক্ষা যে কর্মী আছে তারা মাজেদ ক্ষেপণাস্ত্র দিয়ে সে ড্রোনটিকে ভূপায়িত করে। দর্শক, ঘটনা কিন্তু অনেক দূর চলে গেছে, যদিও সেটার আসলে লক্ষ্য উদ্দেশ্য এখন পর্যন্ত কোনো পক্ষ কেউ কিছু বলছে না। তবে যার উদ্দেশ্য সেই বুঝছে, আমেরিকা বুঝেছে সে তারা কেন ড্রোন পাঠিয়েছে এবং ইরান যে সেটা মানিয়েছে তারাও কিন্তু বুঝেছে আমেরিকার উদ্দেশ্য এখানে কি ছিল। দর্শক, 14,000 কিলোমিটার ক্ষেপণাস্ত্রের যে রেডি করার সাথে কিন্তু এইসব ঘটনা সবগুলো কিন্তু মিল আছে। হয়তো ইরান আমেরিকার যে প্রস্তুতি তারা বুঝতে পেরে তাদের এই সমস্ত পাল্টা প্রস্তুতি তারা নিয়ে রাখছে এবং তারা সবকিছু রেডি করে রাখছে। এর আগে আপনারা জানেন যে ইরান 3 দিনের একটা আলটিমেটাম দিয়েছিল আমেরিকাকে যে যদি ইরানের কোনো বেসামরিক স্থাপনায় হামলা করা হয় তাহলে কিন্তু ইরান আর কোনো কিছু বাদ বিচার করবে না, তারা কোনো আইনের তোয়াক্কা করবে না। আর তারা জাতিসংঘে একটা কমপ্লেন দিয়ে রেখেছে যে আমেরিকা প্রথম মানবতা বিরোধী অপরাধ করেছে এবং যুদ্ধ আইন লঙ্ঘন করে, যেটা যুদ্ধের মধ্যে কোনো আইনে পড়ে না, ওই আইন লঙ্ঘন করে, যুদ্ধের সমস্ত আইন লঙ্ঘন করে তারা ইরানের বেসরকারি স্থাপনাগুলো তারা হামলা করেছে, হাসপাতালে হামলা করেছে, ইরানের পানি শোধনাগারে হামলা করেছে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছে, ইরানের মোবাইল টাওয়ার, যেটা সাধারণ জনগণ যে সমস্ত মোবাইল দিয়ে যোগাযোগ করে, ওই টাওয়ারগুলি 116 টাওয়ার ধ্বংস করেছে। ইরানের 50 জন সাধারণ পাবলিককে তারা হত্যা করেছে এবং 500-রও বেশি মানুষকে তারা আহত করেছে এবং একটা ক্যান্সার হাসপাতাল তারা আক্রমণ করেছে, যেখান থেকে প্রায় 300 রোগী অর্থাৎ বিদেশি এবং দেশি এই 300 রোগীকে তারা মূলত সরিয়ে নিয়েছে। সমস্ত তথ্য কিন্তু তারা জাতিসংঘে কমপ্লেন করেছে। এরপর পরে কিন্তু ইরান 3 দিনের আলটিমেটাম দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আর এই 3 দিনের ইরানের যে মিসাইলের তাণ্ডব, ইরান যে হাইপারসনিক মিসাইল ব্যবহার করে মধ্যপ্রাচ্যের জর্ডান, মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন সহ এবং ইরাক, ইভেন সিরিয়া, এই সমস্ত রাষ্ট্রে যেরকম তাণ্ডব লীলা চালিয়েছে, সে তাণ্ডবে ধারণা করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ম্যাক্সিমাম সমরাস্ত্র, যুদ্ধ বিমান সহ অনেকগুলি কিন্তু তারা ধূলিসাৎ করে দিয়েছে। দর্শক, আগেই থেকে আপনাদেরকে আমরা বলে রাখছি, আমি আমার আগের বিভিন্ন পরিবেশনা বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার রাষ্ট্র, নেতাকাকুর রাষ্ট্র, তারা কখনোই কোনো সংবাদ মাধ্যমকে তাদের ঘাঁটিতে, তাদের যে সমস্ত জায়গাগুলি তারা তাদের ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ওই সমস্ত জায়গাগুলিতে কোনো সাংবাদিকদেরকে তারা প্রবেশ করার জন্য কোনো অনুমতি দেয় না। যদিও কেউ ঢুকে ফেলে তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের দেশের যদি কোনো
সাধারণ পাবলিকও ওই সমস্ত স্থান থেকে কোনো সংবাদ নিয়ে আসে বা কোনো ছবি বা কোনো ভিডিও ফুটেজ তারা সেখানে ধারণ করে, তাদেরকে কিন্তু কঠিন শাস্তির আওতায় আনা হয়। দর্শক, এই জন্যই কিন্তু তাদের হতাহতের বিষয়গুলো সহজে মাধ্যমে উঠে আসে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে নিজ থেকে বলেছে যে সিরিয়াতে, দুঃখিত, জর্ডানে তাদের 2জন সেনা নিহত হয়েছে এবং 1জন নিখোঁজ হয়েছে। অথচ ইরানি সূত্র থেকে প্রকাশ, জর্ডান এবং সিরিয়াতে মার্কিনদের অগণিত সেনা তারা নিহত হয়েছে এবং আরো অনেক সেনা আহত হয়েছে। বিশেষ করে জর্ডান, আপনারা জানেন যে দখলদার রাষ্ট্রের সীমান্তবর্তী রাষ্ট্র এবং সিরিয়াও সীমান্তবর্তী রাষ্ট্র। এই দুটো রাষ্ট্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে, আর ইরান এর আগে যুদ্ধে এই দুটো রাষ্ট্রের একটা আক্রমণ করেনি। ঠিক প্রয়োজন হলে তারা হয়তোবা দখলদার রাষ্ট্রে ঢুকবে এবং সেখান থেকে বের হবে, এই ধরনের একটা পরিস্থিতি, একটা ভূমি তারা ব্যবহার করবে, এই ধরনের ইচ্ছে যুদ্ধের মধ্যে যে সমস্ত কৌশলগুলো খাটায়, এটা ছিল আসলে একটা কৌশল। আর আপনারা জানেন যে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সরাসরি ইরানের সাথে যুদ্ধ করছে, তবে যুদ্ধের সমস্ত ফ্রন্টগুলি সাজিয়ে দিচ্ছে কিন্তু দখলদার রাষ্ট্র, তবে নেতাকাঙ্ক্ষী রাষ্ট্র। দর্শক, আমি এখানে দখলদার বলছি এই জন্যই, এই রাষ্ট্রের নাম নিলে কিন্তু ভিডিওটা বিশেষ করে যে আমাদের যে চতুর্দিকে যে ভিডিও যে সবার কাছে পৌঁছায়, এই পৌঁছানোর রেশিওটা কিন্তু অটোমেটিক কমে যায়, কারণ ইউটিউবের মূল জায়গায় কিন্তু তারা বসে আছে। দর্শক, এবার আসছি কথা বলতে, জর্ডান এবং সিরিয়াতে কৌশলগতভাবে আমেরিকা এবার নতুন করে তাদের ঘাঁটি তারা আরো ব্যাপ্তি করেছে। সেখানে তাদের বিমান, তাদের সেনাবাহিনী এবং যাবতীয় যুদ্ধ সরঞ্জাম তারা সেখানে জড়ো করেছিল অন্যান্য রাষ্ট্র থেকে একটু বেশি। আর সেখানে কিন্তু ইরান উপর্যুপরি হামলা করেছে নসর মিসাইল দিয়ে, যে মিসাইলটি কোনো অবস্থাতে রাডার দিয়ে বা অ্যান্টিসেপ্টিক ইউজ করে, অ্যান্টি মিসাইল ইউজ করে কোনোভাবে ঠেকানো সম্ভব নয়। আর এই মিসাইলগুলির এত ভয়ানক, এত তাণ্ডব লীলা, তাদের এত ভয়াবহ, সেটা দেখে কিন্তু খোদ জর্ডান সরকার এবং সিরিয়ার সরকার কিন্তু ভিতরে ভিতরে আতঙ্কিত এবং তাদের অনেকগুলো তথ্য বেরিয়ে এসেছে বিভিন্ন মাধ্যমে। এখন বিষয় হচ্ছে, এই দুটো রাষ্ট্রে কেন আমেরিকা এত বেশি তাদের সমরাস্ত্র রাখতে গেল? দর্শক, এই দুটো রাষ্ট্রে এত বেশি পরিমাণ সমরাস্ত্র এবং সেনাবাহিনী রাখার কারণ হলো যে দুটো রাষ্ট্রই কিন্তু দখলদার রাষ্ট্রের সীমান্তবর্তী রাষ্ট্র। আর কৌশলগত কারণে সেখানে তারা বিভিন্ন রসদ আনা করতে পারবে। অলরেডি গতকাল এবং গত পরশুদিন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার যে রিফুয়েলিং ট্যাঙ্কার গুলো ছিল, অর্থাৎ এগুলো একটু বড়সড় বিমান, এই ট্যাঙ্কার গুলো কিন্তু তারা দখলদার রাষ্ট্রের ভ্যান গেরিয়ান বিমানবন্দর নিয়ে তারা হাজির করছে। এর কারণ হচ্ছে যে ওই বিমানগুলি যেগুলো তো ইরানি মিসাইলে ধ্বংস হইতে হয়েছে, বাকি কিছু বিমান ভালো আছে এবং কিছু বিমান তারা অনেকটা রিপেয়ার করতে হবে, অর্থাৎ বিকল হয়েছে। ওই সমস্ত বিমানগুলি তারা এনে ভ্যানগেরিয়ান বিমানবন্দরে তারা হাজির করছে, সেখানে তাদের পুনরায় তাদের কাজ চলছে যাতে এই বিমানগুলি আবার সচল করা যায়। আর ভালো যে বিমানগুলি ছিল সেগুলো এনে সেখানে জড়ো করছে। অর্থাৎ ইরান যে মাঠটা দিয়েছে গত 2-3 দিনে, সেটা কিন্তু খুব একদম আমেরিকার মেরুদণ্ডে পৌঁছে গেছে, এটা বাস্তব। আর সেজন্যই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, যে আমরা ব্রিফিং দিয়েছি আপনাদেরকে প্রথমে, তারা জার্মান এবং ব্রিটেন থেকে নতুন করে তাদের ফাইটার জেট নিয়ে আসছে। জার্মান থেকে নিয়ে আসছে F-16 এবং ব্রিটেন থেকে তারা আনছে F-35 ফাইটার জেট। দর্শক, একটা প্রশ্ন আপনাদেরকে করি, যদি ইরানের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি না হতো, তারা এই যুদ্ধের, অর্থাৎ এই চলমান যুদ্ধের আগে যে পরিমাণ ফাইটার জেট এবং যুদ্ধের রসদ এবং মিসাইল তারা জড়ো করেছিল মার্কিনরা বিভিন্ন মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে, সেটা দিয়ে ইরানকে কিন্তু একদম ঘায়েল করে দেওয়ার মতো তাদের ওই প্রস্তুতি ছিল। কিন্তু ইরানের এই কৌশলগত আক্রমণের কারণে, ইরানের এই ভয়ঙ্কর তাণ্ডবের কারণে, ইরান যে একটা মিসাইল দিয়ে গোটা ঘাঁটিকে তছনছ করে দিতে পারবে, এ ধরনের হয়তোবা কোনো হিসেব বা কোনো ক্যালকুলেশন মার্কিনদের কাছে ছিল না, বা মার্কিনরা এই ধরনের হিসেবটা তারা করেনি। এবং ইরানের মিসাইলগুলি যে তারা সমস্ত রাডার ফাঁকি দিয়ে, সমস্ত রাডারের সামনে দিয়ে, অর্থাৎ দিনের আলোতে
এইভাবে তাদেরকে ধ্বংস অর্থাৎ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ করে অত্যন্ত কম সময়ের মধ্যে, চোখের পলকেরও তারও আগে থেকে চোখের পলকেরও কম সময়ের মধ্যে যে এরকম ধ্বংসলীলা চালাবে তারা সেটা ভাবতে পারেনি। দর্শক, এবার আসুন, যদি আমেরিকার তাদের এই বিমানগুলি ধ্বংস না হতো, ধারণা করা হচ্ছে প্রায় 200-রও বেশি জেট ফাইটার আমেরিকা বিভিন্ন দেশে জড়ো করেছিল। সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, সিরিয়া, জর্ডান, এই সবগুলো রাষ্ট্রে প্রায় 200-রও বেশি ফাইটার জেট এনে তারা রেখেছিল এবং ধারণা করা হচ্ছে প্রায় 50টির মতো রিফুয়েলিং ট্যাঙ্কার তারা এনে তারা জড়ো করেছিল বিভিন্ন গাড়িতে। যদি এগুলো ধ্বংস না হয় বা ইরানি মিসাইলে যদি আক্রান্ত না হয়, তাহলে তারা কেন জার্মান থেকে এবং ব্রিটেন থেকে নতুন করে ফাইটার জেট আনতে যাবে? এই প্রশ্নটা আমাদের কাছে আমরা রেখে যাচ্ছি। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটা উত্তর খুবই সহজ। হয়তো বা তাদের ফাইটার জেট গায়েব হয়ে গেছে, নয়তো অন্য কোনো সমস্যা হয়েছে ইত্যাদি কথা বলবে, বা তাদের কৌশলগত যান্ত্রিক ত্রুটি হয়েছে ইত্যাদি কজ তারা দেখাতে পারে। কিন্তু মূল কথাটা আসলে কি সেটা আপনি বলবেন কমেন্টে। দর্শক, এবার আসছি আমরা ইরানের বর্ষীয় নেতা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পারমাণবিক বোমা বিষয়ে যে কথাটি বলেছেন, সেটা ইরানের একটা নিউজ মাধ্যম থেকেই উঠে এসেছে। আব্বাস আরাকচি বলেছেন যে যদি ইসরায়েল পরমাণু বোমা রাখতে পারে তাহলে কেন ইরান রাখতে পারবে না? যদি ইসরায়েলের কাছে থাকবে, যদি ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা থাকে তাহলে ইরানের কাছেও থাকবে, আর যদি ইসরায়েলের কাছে কোনো পারমাণবিক বোমা না থাকে তাহলে ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা থাকবে না। এবং এটা এই কথাটা সত্য এবং বাস্তব প্রমাণ করার জন্য আব্বাস আরাকচি বলেছেন যে ইরান থেকে একটা দল যাবে দখলদার রাষ্ট্র, নেতাগাঁও রাষ্ট্র ইসরায়েলে, তারা দেখবে তাদের কাছে পারমাণবিক বোমা আছে কিনা। যদি না থাকে তাহলে ইরানের কাছে থাকবে না, আর যদি থাকে তাহলে ইরানের কাছে থাকবে। দর্শক, কথার মানে কি? দেখেন যে একদিকে 14,000 কিলোমিটার পাল্লার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত করা আব্বাস আরাকচির বক্তব্য, পাশাপাশি আজকে ঘটে যাওয়া রিক্টার স্কেলের 5 মাত্রার ভূমিকম্প। দর্শক, এই তিনটা যোগ দিলে কিন্তু রেজাল্ট আসবে একটা। অর্থাৎ ইরানের কাছে হয়তো এমন কোনো ভয়ঙ্কর অস্ত্র থাকতে পারে, বা ইরানের কাছে হয়তো পারমাণবিক বোমা থাকতে পারে। এছাড়াও গত দিন আগে আপনারা দেখেছেন বিশ্ব বিভিন্ন মিডিয়া এসেছে যে ইরানের কাছে পারমাণবিক চাইতে আরো বেশি শক্তিশালী বোমা আছে, যেটাকে হাইড্রোজেন বোমা বলা হয়, যেটা আসলে অনেক অনেক বেশি ধ্বংসাত্মক। সে বোমা কিন্তু ইরানের কাছে, ওই প্রযুক্তি ইরানের কাছে আছে বলে তথ্য বের হয়েছে। দর্শক, এই অবস্থায় এই খবরটি হয়তোবা মধ্যপ্রাচ্যে যারা যুদ্ধ করছে বর্তমানে আমেরিকার সেন্টকম, তারা কাগজে কলমে তারা হিসেব করে দেখেছেন যে ইরানের কাছে হয়তোবা এই ধরনের ব্যবস্থাপনা আছে এবং ইরান সেটা রেডি করছে। আর তখনই কিন্তু কুয়েত থেকে, আরব আমিরাত থেকে আমেরিকা যেভাবে গোপনে সরে যাচ্ছে, তাদেরকে দেখে সাধারণ মানুষও কিন্তু সেখান থেকে সরে যাচ্ছে। দর্শক, যদি সেখান থেকে সাধারণ পাবলিকও সরে যায় তাহলে এই দুটো দেশের অবস্থা কি হবে একটু আপনারাই বলুন। কারণ এই দুটি রাষ্ট্র কিন্তু শুধু দুটি রাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের আরব গালফের ম্যাক্সিমাম রাষ্ট্রই কিন্তু চলে বিভিন্ন দেশের লোকদের উপর ভিত্তি করে। কারণ তারা বিভিন্ন দেশ থেকে অনেক লোক নিয়ে আসে তাদের দেশে কাজ করার জন্য, বিভিন্ন সেক্টরে তারা কাজ করে, এবং এই গালফের লোকরা অর্থাৎ আরবের লোকরা তারা বসে বসে তারা খায়, তাদের আসলে কোনো কাজ নেই, সমস্ত কাজও করে কিন্তু বিদেশিরা। আর এই বিদেশিরা যদি তাদের দেশ থেকে চলে আসে বা চলে যায় তাহলে দেশের অবস্থা কি হবে? দর্শক, ঠিক এমন একটা কঠিন অবস্থায় পড়তে যাচ্ছে প্রথমে কুয়েত, আরব আমিরাত, এরপর জর্ডান, তারপর হয়তো বা আরব দেশের অবস্থাও ওরকম হতে পারে যদি ইরানের এই কথাগুলো সত্য হয়। এবং মার্কিনীদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির উপর নির্ভর করে কিন্তু প্রিয় দর্শক বিশ্লেষকরা এই কথাগুলো বলছেন। দর্শক, ইরানের কাছে যে
এত হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রেখেছে, সেটা তারা এমনি এমনি রেখেনি। তারা অবশ্যই সে ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করার সময় তাদের কাছে একটা ক্যালকুলেশন ছিল এবং তারা একটা উদ্দেশ্য করে সেটা তৈরি করেছে, সেটা প্রস্তুত করেছে। এবং ইরানের যে টেকনোলজি, বিশেষ করে ড্রোন, তাদের মিসাইল, এই টেকনোলজিগুলো কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বড় যে সমস্ত সামরিক সক্ষম রাষ্ট্রগুলি আছে তাদের চাইতে কিন্তু কোনো অংশেই কম নয়। আর সেই প্রমাণ কিন্তু গত 2-3 দিনের যুদ্ধে বিশ্ববাসী দেখেছে এবং ইরান যা বলে সেটা তারা বাস্তবে প্রমাণ করে। ইরান যে কথা বলে তারা সেটা কিন্তু প্রমাণ করে ছাড়ে। আপনারা দেখেন হরমুজের কি অবস্থা, একটা জাহাজও কিন্তু হরমুজ দিয়ে এখন পার হচ্ছে না। ইরান বলছে যে হরমুজ এখন বন্ধ, টোটালি বন্ধ, কারণ ইরান হরমুজ কন্ট্রোল করবে, তারা বাঁচুক আর মরুক, হরমুজ তারা ছাড়বে না। আর এদিকে আমেরিকা ইরানের জন্য যে অবরোধ দিয়েছে, সে অবরোধ কিন্তু হরমুজের সীমার বাইরে। আর এই অবরোধ ও অকার্যকর করে ফেলার কিন্তু একটা ব্যবস্থা ইরানের কাছে আছে, তা হলো বাবর মালদ্বীপ, যেটা পুরোটা দখল করে আছে হুতিরা। ইরান যদি হুতিকে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দেয় তাহলে বাবর মালদ্বীপ কিন্তু স্টপ হয়ে যাবে। আর বাবর মালদ্বীপ যদি ঘেরা হয়ে যায় তাহলে আমেরিকার এই ব্লকেটটার কোনো অর্থ থাকবে না। দর্শক, এখানে আরেকটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। ইরান গতকাল কিন্তু তাদের যে লজিস্টিক যে বাহিনী আছে, অর্থাৎ ইরানের যে সাপোর্টিং বাহিনীগুলো পৃথিবীতে আছে, যেমন ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ, এরকম মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের এরকম সহযোগী বাহিনী কিন্তু রেডি করা আছে। তাদের কাছে ইরান একটা গোপন মেসেজ দিয়ে দিয়েছে, আর সেই মেসেজটা পেয়ে তারাও কিন্তু প্রস্তুত হচ্ছে। দর্শক, কি সেই মেসেজ এবং এই মেসেজের উদ্দেশ্য কি, আর তারা কেন প্রস্তুত হচ্ছে, এসব নিয়ে এবং মধ্যপ্রাচ্যের আগামী দিনের গতিবিধি নিয়ে আমরা আরো একটি পরিবেশন আপনার জন্য প্রস্তুত করছি। দর্শক, আজ আর নয়, এখানে আমরা শেষ করছি। আমাদের আগামী পরিবেশনা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। শেষবারের মতো অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপনাদের মতো আরো দর্শকের কাছে আমাদের কথাগুলো দ্রুত পৌঁছে যায়। দর্শক, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।